দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপিনিং পয়েন্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, আমরা এই সময়কালে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি অর্থনীতি নিয়ে, কখনো কখনো আমরা সমাজ পরিবর্তনের বিভিন্ন বিষয় নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে আমরা আসলে আমাদের হ্যাপিনিং পয়েন্টে কথা বলি। আমরা জানি যে গতকালকে থেকেই 2026-27 অর্থ বছরের কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে এবং কদিন আগে বাজেট পাশ হয়েছে এবং সেক্ষেত্রে যখনই বাজেট পাস হয় তখনই আমরা জানি যে নতুন ট্যাক্স কাঠামো হয় এবং সেই ট্যাক্স কাঠামোর মধ্যে অনেকগুলো বিষয় থাকে। সেক্ষেত্রে ব্যক্তি যে খাত রয়েছে বা ব্যক্তিগত যে ট্যাক্সগুলো পেমেন্ট করি আমরা, সেক্ষেত্রে 4 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আয়করের যে সীমা, সেটা তার মানে হচ্ছে 4 লাখ টাকা পর্যন্ত আয় থাকলে আয়কর দিতে হবে না, এরকম একটা সীমা নির্ধারণ করা হয়েছে। এবং এরপরেও কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে। সাবমিশনগুলো কেমন হবে, সেই সাবমিশনের ক্ষেত্রে কি সারা বছর ধরে দেওয়া যাবে এবং সেক্ষেত্রে কি এটা অনলাইনে দিতে হবে নাকি অফলাইনে দিতে হবে, কোনো কিছু ক্রিটিক্যাল কিছু আছে কিনা যেটা সবসময় ট্যাক্স পেয়াররা মনে করেন। আর সে কারণে আমরা আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি নতুন অর্থ বছরে আয়কর রিটার্ন। আর এই নিয়ে কথা বলবার জন্য একজন আইনজীবী রয়েছেন হুসেইন মোহাম্মদ নাজমুল করিম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমরা তাকে অতিথি হিসেবে পেয়েছি, আমরা তাকে স্বাগত জানাচ্ছি আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। যেহেতু গতকালকে থেকেই নতুন অর্থ বছরটা শুরু হয়ে গেছে, 2026-27 যে অর্থ বছর, এবং প্রথম দিন থেকেই আসলে এই ট্যাক্স রিটার্নের কথা অনেকে ভাবা শুরু করেছে। যেহেতু এই নতুন যে অর্থ বছর, সেই অর্থ বছরে বেশ কিছু পরিবর্তন যেহেতু এসেছে, আমরা যদি একটু জানার চেষ্টা করি যে একজন ব্যক্তি খাতের করদাতা, তিনি এই অর্থ বছরে নতুন কি পেলেন যেটা তাকে মাথায় রাখতে হবে। নতুন কি পেলেন? সবার প্রথমে যেটা হলো যে আমরা এই বছর করমুক্ত যেই স্ল্যাবটা আছে, আপনি একটু আগেই যেটা বললেন আর কি, যে 4 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত ঘোষণা করা হয়েছে। তার পরবর্তী 3 লাখ টাকায় 10%, পরবর্তী 4 লাখ টাকায় 15%, 5 লাখ টাকায় 20%, এইভাবে যে স্ল্যাবটা করা হয়েছে। গত বছর এটা ছিল 3.5 লাখ টাকা। সো এখানে আমাদের যে সাধারণ করদাতারা আছেন, পুরুষ করদাতারা আছেন, তারা এখানে 50,000 টাকার যে একটা ফ্রি পেলেন, এটার কারণে তার 5,000 টাকা ট্যাক্স কম দিতে হচ্ছে ইন আ সেন্স। আবার অ্যাট দ্য সেম টাইম যেটা হচ্ছে যে গত বছর আমাদের 1 লাখ টাকা পর্যন্ত মানে করের 3.5 লাখ টাকার পরে 1 লাখ টাকায় 5% একটা সুযোগ দেওয়া ছিল। এবার 3 লাখ টাকা সরাসরি, এবার 3 লাখ টাকা, মানে এবার 3.5 লাখ টাকাকে 4 লাখ করা হয়েছে ট্যাক্স ফ্রি, কিন্তু পরবর্তী 3 লাখ টাকাকে ফুলি 10%-এ নিয়ে যাওয়া হয়েছে। এই একটা জিনিস পেয়েছে। আর একেবারে নতুন হিসাবে পেয়েছে সারা বছর ধরে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার যে সুবিধাটা, এই সুবিধাটা আসলে এইভাবে ছিল না কখনোই, এতটা সুন্দর প্রেসক্রাইবড ওয়েতে ছিল না। তো আমরা যদি একটু জানার চেষ্টা করি যে এই যে স্ল্যাবগুলো চেঞ্জ হলো, সেক্ষেত্রে কি যারা একটু কম আয় করেন, সাধারণত মধ্য আয়ের যারা মানুষ, তাদের কি ট্যাক্সের বার্ডেনটা কমলো নাকি তাদের ক্যালকুলেট করলে ট্যাক্সের বার্ডেন বাড়লো কোনো কোনো ক্ষেত্রে? আচ্ছা, আমরা যদি একেবারে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে আসলে ট্যাক্সের বার্ডেন তো অবশ্যই কমে গেছে, 3.5 থেকে যেহেতু 4 হয়েছে। তো যদি আমরা নিম্ন মধ্যবিত্ত থেকে একটু উপরে উঠি, মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ততে, সেই ক্ষেত্রে যদি আমরা রেগুলার যে ক্যালকুলেশন ওইভাবে যদি করি, সেই ক্ষেত্রে গত বছর আমাদের যা ট্যাক্স পে করতে হতো যে পরিমাণ টাকার উপর, এবার আসলে সত্যি কথা বলতে যে তার চেয়ে বেশি পে করতে হবে। ওকে, সেক্ষেত্রে যার আয় বেশি তারই তো আসলে বার্ডেন বাড়লো, নাকি যার আয় বাড়লো না কিন্তু এই পরিবর্তিত ট্যাক্স কাঠামোতে তার আসলে ট্যাক্স বেড়ে গেল? না না না, যার আয় বাড়েনি তার আসলে ট্যাক্স বাড়েনি, বরঞ্চ সে সুবিধা পেয়েছে। ওই যে 50,000-এর জন্য যে ফ্রি যে পাওয়াটা গেল, ওটার কারণে সে একটা সুবিধা পেল। যার আয় বেড়েছে তার ট্যাক্স বেড়েছে। আমরা সার্চার্জ নিয়ে অনেক সময় জানতে চাই। ধরেন আমাদের এরকম অনেকেই আছে, হয়তো তার মান্থলি ইনকামটা সেইভাবে নেই কিন্তু তার অনেক প্রপার্টি আছে। সার্চার্জের কথাগুলো যখন আসে তখন সেই মানুষ একটু চাপে পড়ে যায়, কেউ কেউ একটু কখনো কখনো ঝুঁকিবোধ করেন যে আচ্ছা আমার কি আরো বেশি ট্যাক্স দেওয়া লাগবে কিনা। সার্চার্জের ক্ষেত্রে কিরকম পরিবর্তন? সার্চার্জের ক্ষেত্রে আসলে কোনোই পরিবর্তন আসেনি, গত বছর যেরকম ছিল ওরকমই। আপনার যদি 4 কোটি টাকা পর্যন্ত সম্পদ থাকে, সেই ক্ষেত্রে আপনাকে কোনো সার্চার্জ দিতে হবে না। 4 কোটি থেকে 10 কোটি পর্যন্ত যদি সম্পদ হয়, সেই ক্ষেত্রে আপনার যা ট্যাক্স আসবে ওটা 10% আপনাকে দিতে হবে আবার সার্চার্জ হিসেবে। এইভাবে স্ল্যাবটা বেড়েছে আর কি। 10 কোটি থেকে 20 কোটিতে 20% দিতে হবে, 20 কোটি থেকে 50 কোটিতে 30% এক্সট্রা দিতে হবে। সারচার্জের কোনো পরিবর্তন আসেনি, গত বছর যা ছিল তাই। আমরা এবারে দেখলাম যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলে টিআইএন নাম্বার লাগবে, এরকম প্রথম একটা প্রস্তাবনা ছিল। পরবর্তীতে সেটা অবশ্য আমরা ফাইনালি যখন এটা অর্থ বিল আকারে পাশ হলো, সেখানে দেখলাম যে না, ব্যাংক অ্যাকাউন্ট খুললেই আপনার টিআইএন লাগবে না, কিন্তু বিজনেসের যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে কিন্তু বেআইন বাধ্যতামূলক করা হয়েছে। জি, এই ক্ষেত্রে কি আসলে ব্যাংকিং চ্যানেলের
বিজনেসের ট্রানজ্যাকশনগুলো কি একটু নিরুৎসাহিত হলো কিনা? বিজনেসের ট্রানজ্যাকশন নিরুৎসাহিত তো কিছুটা তো হবেই। আমরা সাধারণত সবাই খুবই ভয় পাই যখনই ট্যাক্স বা ভ্যাটের প্রশ্ন চলে আসে, তখন সাধারণ মানুষ আসলে খুবই ভয় পায় যে আসলে আমি আমার হিসাব দেওয়ার পরে রাষ্ট্রপক্ষ বা ট্যাক্স অফিসাররা কি আমাকে প্রেশার ক্রিয়েট করবে কিনা, বা অনেক টাকা কি ট্যাক্স দিতে হবে কিনা, এই ধরনের একটা ভয় তো আমাদের ভিতর সবসময় থাকে। একটা যদি অবস্থার কথা আমরা বলি যে ট্রান্সপারেন্সি তো আসলে খুব বেশি দরকার রয়েছে বিজনেসের ক্ষেত্রে, তো সবাই নিজস্ব ট্রান্সপারেন্সি এবং রাষ্ট্র কাঠামোতেও, আমাদের ট্যাক্স কাঠামোতে আসলে ই রিটার্ন যে কার্যক্রমগুলো শুরু হয়েছে এবং এবারেও কিন্তু সেটা রয়ে গেছে, সে কারণে কি আমরা কি একটু প্রত্যাশা করতে পারি কিনা যে আমাদের সবগুলো জায়গাতে আসলে স্বচ্ছতা জবাবদিহিতা একটু ভালোভাবে আসলে পাওয়া যাবে? অবশ্যই, অবশ্যই। মূল বিষয়টা হচ্ছে যে আগে যখন ম্যানুয়াল রিটার্ন ছিল তখন ইভেন টু বি ভেরি অনেস্ট যে সরকারের কাছেও সঠিক হিসাবটা সবসময় থাকতো না যে আসলে কতজন করদাতা ট্যাক্স রিটার্ন সাবমিট করেছেন এবং এক্স্যাক্টলি কত টাকা ইনকাম হয়েছে ট্যাক্স রিটার্ন থেকে বা ইনকাম ট্যাক্স থেকে। এখন অনলাইন হওয়ার কারণে স্বচ্ছতাটা এখানে চলে এসছে যে কে রিটার্ন দেয়নি এটা সরাসরি সিস্টেম থেকেই ট্যাগ করা যাচ্ছে, এবং কত টাকা আয় হয়েছে এটা যেহেতু চালানের মাধ্যমে জমা দিতে হচ্ছে, বা এর আগে আমাদের যেই অ্যাডভান্স ট্যাক্সগুলো দিতে হয় এআইটি বা টিডিএস, ওগুলো সবই যেহেতু রিটার্ন মানে চালানের মাধ্যমে আমাদেরকে জমা দিতে হচ্ছে, তাই কিছুটা তো স্বচ্ছতা অবশ্যই এসেছে। একটা প্রশ্ন অনেকেই করেন, অনেক সময় দেখি আলোচনাও হয় যে ব্যাংকিং চ্যানেলে এভাবে যদি সকল ট্রানজ্যাকশনগুলোকে লিঙ্কেজ করা হয়, সেক্ষেত্রে যারা আসলে ব্যাংকিং চ্যানেলে সব বিজনেস করতে চান না বা সকল হিসাব দিতেও চান না, তারা কি একটু বাড়তি চাপে পড়ে গেল কিনা? হ্যাঁ, তারা বাড়তি চাপে না। আসলে সত্যি কথা বলতে আমরা যদি নিজেরা ট্যাক্স না দিই তাহলে তো দেশ আগাবে না, দেশের উন্নয়ন থমকে থাকবে। কারণ আপনি যদি এবারের বাজেটটা চিন্তা করেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে বাজেটের একটা সিংহভাগ আসবে আসলে আমাদের ট্যাক্স থেকে। সবসময় আসে। সবসময় তাই আসে। এখন আমরা যদি বিজনেস করছি কিন্তু সরকারকে যদি আমরা পয়সা না দিই বা টাকা যদি না দিই, তাহলে আমাদের রাষ্ট্রের উন্নয়ন থমকে যাবে, রাষ্ট্রের খরচ বহন করতে পারবে না, আমাদের বাইরে থেকে লোন নিতে হবে। এগুলো সব কিছুই যেটা হবে যে আলটিমেটলি আমাদের ঘরেই আসবে আসলে। এক্স্যাক্টলি। সো এইটা এখন ব্যবসায়ীদেরও এটা বুঝতে হবে। আমাদের ব্যবসায়ীরা যখন ক্যাশি মানে ডেলিভারি মানে এখন আমাদের দেখেন বিজনেসের ক্ষেত্র কিন্তু অনেক বেড়ে গেছে। হ্যাঁ, আমাদের যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে ওখানে নিয়মিত হচ্ছে গিয়ে লাইভ হচ্ছে, সেল হচ্ছে, ক্যাশ অন ডেলিভারিতে টাকা সেলার পাচ্ছে, বায়ার পেমেন্ট করছে, কিন্তু এই টাকাটা কিন্তু এনবিআর জানতে পারছে না যে এই ট্রানজ্যাকশনটা হচ্ছে, এটা বিজনেস ট্রানজ্যাকশন হচ্ছে, এটা এনবিআর কোনোভাবেই ট্র্যাক করতে পারছে না। তাতে আলটিমেটলি আমাদের নিজেদের লস হচ্ছে। একটা বিষয় এখানে প্রশ্ন থেকে যায় যে তারপরেও কি এই যে ব্যাংকিং চ্যানেল আপনি যখন যে কোনো ব্যবসাকে তার ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে বেআইন বাধ্যতামূলক করলেন, তার মানে তার ভ্যাটের ক্ষেত্রে একটা রেজিস্ট্রেশন নিতে হচ্ছে। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে তার তো ভ্যাট রিটার্ন দেওয়া বাধ্যতামূলক হয়ে গেল। হ্যাঁ, সে কারণে মানুষ কি আসলে ক্যাশ ট্রানজ্যাকশনের দিকে, এই ধরনের ছোট ব্যবসায়ী যারা তো ব্যাংক অ্যাকাউন্টও দরকার আছে, আবার এট দ্য সেম টাইম সে হয়তো ব্যাংকিং ট্রানজ্যাকশনে উৎসাহিত বোধও করছেন না, তাহলে কি ক্যাশ ট্রানজ্যাকশন আবার বাড়বে নাকি? ক্যাশ ট্রানজ্যাকশন আসলে সবাই তো চায় যে ক্যাশ ট্রানজ্যাকশন করে যতটুকু পারা যায় এই সিস্টেম থেকে একটু দূরে থাকতে। ট্যাক্স সবাই চায় যে একটু কম দেওয়া যায় কিভাবে। আমাদের যেটা করতে হবে অন্যান্য দেশের মতো সাধারণ যারা খুচরা ব্যবসায়ী আছে তাদেরকেও আমাদের ওই ইয়ার মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের কর জাল বলা হচ্ছে এখন এনবিআর এর পক্ষ থেকে, এই জালটা সম্প্রসারিত করে কর জালের মধ্যে নিয়ে আসতে হবে। কারণ সবাই সবসময় চাইবে যে ক্যাশ লেনদেন করি, কিন্তু আমরা যদি লেনদেনটাকে একটা সিস্টেমের মধ্যে আনতে পারি তাহলে এটা আমাদের রেভিনিউ জেনারেট করতে অনেক বেশি হেল্প করবে। আমরা অনেক দেশেই দেখি যে তারা নির্দিষ্ট প্ল্যাটফর্মের মাধ্যমে Exactly. এবং অ্যাপের মাধ্যমে তারা জি, জি, জি। সকল ধরনের ট্রানজ্যাকশন করেন এবং হ্যাঁ। সেটার মাধ্যমে কিন্তু একটা ট্রান্সপারেন্সি থাকে এবং হিসাব ব্যবস্থাটাও কিন্তু ঠিকঠাক রাখা যায়। অবশ্যই। আমরা রিসেন্টলি বাংলা কিওয়ার্ডের কথা দেখেছি যে জি। সেটার মাধ্যমে গতকালকে থেকে যে হ্যাঁ, বাধ্যতামূলক পুরোপুরি করেছি। বাধ্যতামূলক করা হয়েছে। এবং এটার মাধ্যমে কি মনে হয় যে শেষ পর্যন্ত সবাইকে আসলে এরকম একটা ডিজিটাল ট্রানজ্যাকশনের মধ্যে নিয়ে আসা যাবে? এটা যদি রাষ্ট্র চায় এবং এটা যদি সদিচ্ছা থাকে অবশ্যই আনা যাবে। কারণ আমরা যখন দেশের বাইরে যাই, আপনি বেশি দূর না, আমরা যদি ইন্ডিয়াতে যাই, আপনি একটা ঠেলা মানে ফুচকা খেতে গেলেও ওদের হচ্ছে কি কিউআর কোড করে আপনাকে পেমেন্ট করতে হয়। যখনই এই ধরনের সিস্টেমের মধ্যে সাধারণ পাবলিক চলে আসবে তখন তো এটা খুবই ভালো হবে, রাষ্ট্রের জন্য তো অবশ্যই ভালো হবে, এবং আমরাও একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে চলে আসবো আর কি, স্বচ্ছতার মধ্যে চলে আসবো। অনেকেই ভাবেন যে কাকে কাকে আসলে রিটার্ন দাখিল করতে এবং ট্যাক্স রিটার্ন দেয়া না দেয়া নিয়ে কিন্তু অনেক রকমের বিষয় আছে, যে হয়তো টিআইএন নাম্বার আছে কিন্তু সেটাকে সাবমিশন করেন না আমাদের দেশের একটা সিংহভাগ মানুষ।
যেটা নিয়েই আসলে কর নেট, আপনার যেটা ট্যাক্স নেটের কথা বলছিলাম, বা কর জাল বৃদ্ধি করা না করা, এগুলো নিয়ে আলোচনা হয়। আপনি তাদেরকে সিস্টেমের মধ্যে আনলেন, কিন্তু বাধ্য করতে পারলেন না আসলে তারা ঠিকঠাক মতো করে রিটার্ন দিচ্ছেন কিনা বা হিসাবটা দিচ্ছেন কিনা। তো এক্ষেত্রে আসলে কাদের জন্য রিটার্ন দেওয়া, জমা দেওয়া বাধ্যতামূলক? ইনফ্যাক্ট যারা আসলে এই যে ট্যাক্সের যে হারটা 4 লাখ টাকার উপরে যারা আছে তারা তো বাধ্যতামূলক, কিন্তু তার চেয়ে কম আয় করেও কার কার আসলে রিটার্নটা জমা দেওয়া বাধ্যতামূলক? আচ্ছা, মূল বিষয়টা হচ্ছে আমরা আসলে যেহেতু আমাদের পাবলিক অ্যাওয়ারনেস ওইভাবে করা হয় না, 2019 সাল থেকে যার টিআইএন নাম্বার আছে তার জন্য রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। ওকে, টোটালি বাধ্যতামূলক, কিন্তু আমরা এটা আসলে কেউ জানি না এবং মানিও না। মানি না, জানি বা কিন্তু জানার চেয়ে মানি না। মানাটা Exactly. কম। তো এখন যেটা হচ্ছে যে অনলাইন হয়ে যাওয়ার কারণে একটা বড় সুবিধা হচ্ছে যে গত বছর আমরা যদি সর্বশেষ আয়কর বর্ষটা যদি দেখি 25-26, সেখানে প্রায় 45 লাখ মানুষ বা তার চেয়ে বেশি মানুষ অনলাইনে রিটার্ন দাখিল করেছে। সো কে কে রিটার্ন দাখিল করেননি এটা আসলে ট্র্যাক করা যাচ্ছে। তো এই যে বিষয়টা এখন যাদেরকে ট্র্যাক করা যাচ্ছে তাদেরকে নোটিশ ইস্যু করা এবং তাদের কাছ থেকে রিটার্নটা নেওয়া, এই জিনিসগুলো স্বচ্ছতার তৈরি করবে এবং এটাই সবচেয়ে বেশি প্রয়োজন আসলে। আপনারা যেহেতু এই মানুষদেরকে নিয়ে কাজ করেন, এখানে কি মনে হয় যে অ্যাওয়ারনেসটা কম বেশি, নাকি কোনো কোনো ক্ষেত্রে তারা অন্য কাউকে দায়ী করছেন, কখনো কখনো রাষ্ট্রকে দায়ী করে ফেলছেন যে ট্যাক্স কেন দেবো, আমি কোনো সেবা পাই না? কোন জায়গাতে আসলে গ্যাপটা কোথায়? আপনার কথাতেই আসলে এর উত্তরটা রয়ে গেছে। আমরা যখন আয়কর রিটার্ন দাখিলের বিষয়ে মানুষকে যখন হেল্প করতে যাই বা আমাদের ক্লায়েন্টরা যখন আসেন, তাদের সিংহভাগই একটা কথাই বলেন যে এই যে এত টাকা আমি ট্যাক্স দিচ্ছি, আমি আসলে কি সেবা পাচ্ছি? কিন্তু আমরা ভুলে যাই যে আমরা যে দেশে আছি এখানে যে যোগাযোগ ব্যবস্থা যেমনই হোক না কেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, ইন্টারনেট ব্যবস্থা বলেন, অন্যান্য যত সেবা আছে, সরকারি সেবাগুলো আছে, এগুলো সবই কিন্তু হচ্ছে ইনকাম ট্যাক্সের টাকায় বা ট্যাক্সের টাকাতেই হচ্ছে। তো কি পেলাম কি হারালাম এই ধরনের হিসাব নিকাশ না করে আমরা যদি চাই আসলেই বাংলাদেশ স্বনির্ভর হোক, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের আসলে ইনকাম ট্যাক্সে রাষ্ট্রকে হেল্প করা উচিত এই রাজস্ব আহরণে। আমাদের আরো বেশ কিছু প্রশ্ন আছে, তবে সেটি নেওয়ার আগে আমরা একটা ছোট বিরতিতে যাব। অবশ্যই। দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ, আমরা আছি হ্যাপেনিং পয়েন্টে। আমরা নতুন অর্থ বছরে যে আয়কর রিটার্ন, সেটা নিয়েই আসলে কথা বলছি, কিভাবে দাখিল করবো। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদেই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা নতুন অর্থ বছরে আয়কর রিটার্ন নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন হোসেন মোহাম্মদ নাজমুল করিম, তিনি একজন আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের। তার সঙ্গে আমরা কথা বলছি, আবার আলোচনায় যুক্ত হচ্ছি। আমরা ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে অনেক রকমের ভয়ভীতি থাকে, এবং যখন সেটা অনলাইন সাবমিশন হয় তখন যেন আরও এক রকমের ভয়ভীতি থাকে। একটু যদি জানার চেষ্টা করি, আসলে ভুল ত্রুটিটাও তো হয় অনেক সময় এই সাবমিশনে। যখন অনলাইনে একজন ব্যক্তি শ্রেণীর করদাতা তিনি যখন এটা সাবমিশন করেন, আপনারা এগুলো যেহেতু এগুলো নিয়ে কাজ করেন, কোন কোন জায়গাগুলোতে আসলে বেশি ভুল দেখছেন, সেগুলো শুধরানোর বা উপায় কি? অনলাইন রিটার্নে ভুলের যে ক্ষেত্রগুলো আসে আসলে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আমরা গত বছর থেকে যে বাধ্যতামূলক করা হলো একদম সবার জন্য, বা তার আগের বছর যে ব্যাংকার এবং সরকারি কর্মকর্তাদের জন্য বাধ্য করা হয়েছিল, এই বিষয়ে আসলে এনবিআর থেকে কখনোই তেমন বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যে কিভাবে অনলাইনে রিটার্নটা সাবমিট করা হবে বা কি কি ইনফরমেশন দিতে হবে। মানে মডালিটির একটা প্রেজেন্টেশন, সবাইকে অ্যাওয়্যার করা, Aware বোঝানো, করার যে সহজীকরণ, বিষয়টা, এগুলো হয়নি। এগুলো হয়নি। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে যেহেতু আমাদের বাংলাদেশের প্রায় সিংহভাগ মানুষই আসলে এই মুহূর্তে শুধু ফেসবুক ছাড়া ইন্টারনেটে খুব বেশি কিছু কাজ জানে না, ওনাদের জন্য যখন অনলাইনে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়ে যায়, তখন আসলে ওনারা সবাই আশেপাশে কম্পিউটারের দোকানে চলে যায়, অথবা তার পরিচিত কোনো একজন যে অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান রাখে তার কাছে চলে যায়। এরপরে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে কি উনি শুধু এই বছরের ইনকামটাই হয়তো বা দেখালো, কিন্তু ওনার সারা জীবনের যে সঞ্চয় আছে বা ওনার উত্তরাধিকার সূত্রে যে জমিগুলো উনি পেয়েছেন। মানে এই ক্ষেত্রে একটা জিনিস একটু সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে ফার্স্ট রিটার্ন, যারা প্রথমবারের মতো রিটার্ন সাবমিট করেন, তার তো ওই সময়কালে অনেকগুলো বিষয়কে হিসাবের মধ্যে দেখানোটা জরুরি থাকে, তাই না? অবশ্যই, সেগুলো মিস করে যান অবশ্যই। এইটাই সবচেয়ে বড় ভুল হয়, এই ভুলটাই সবচেয়ে বেশি হয় যে আমরা যখন ইনকাম ট্যাক্স আসে চিন্তা করি এই বছরের ইনকামটার উপর আমরা রিটার্নটা সাবমিট করে দিই, কিন্তু আমাদের যে পূর্ববর্তী সম্পদ মানে জীবনের যে সম্পদগুলো আছে, আমি তো 4-5 বছর জব করলাম বা আমি বিজনেস করেছি এর আগে 2-3 বছর, আমার স্থাবর অস্থাবর যত রকমের সম্পত্তি রয়েছে, তার
হিসাব নিকাশগুলো এখানে খুব প্রপার ওয়েতে দেওয়ার দরকার একদমই পড়ে, প্রপার তাই না? ওয়েতে অবশ্যই দিতে হবে, কারণ আমি যদি না দিই তখন আমার এই সম্পদটাই ওই যে ব্ল্যাক অ্যাসেট বা মানে একটা সময় মানে কালো কালো হয়ে সম্পদ যাবে, হিসেবে কালো সম্পদে রূপান্তরিত হবে। তালিকাভুক্ত হয়। জি, মানে নিজের সম্পদ কিন্তু আপনি ট্যাক্সের শুধুমাত্র- ভাষায় রেকর্ড করেননি, এই এক্স্যাক্টলি, কারণেই এটা কালো সম্পদ হয়ে যাবে। শুধুমাত্র সময় মতো আপনি ইনপুট না দেওয়ার কারণে এটার জন্য আপনাকে পরবর্তীতে ট্যাক্সও দিতে হবে, জরিমানাও দিতে হবে। আপনি যখন জরিমানার কথাগুলো বলছিলেন, আসলে অনেকগুলো খাতে নিশ্চয়ই জরিমানা আছে, তাহলে জরিমানার বিষয়গুলো কিভাবে নির্ধারিত হয় বা সেগুলো কিভাবে পেমেন্ট হয়? আচ্ছা, জরিমানা এই মুহূর্তে যেটা হয়েছে যে এই বছরের হিসাবে যেটা এসছে যে আপনি যদি জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত রিটার্ন সাবমিট করে দেন, আপনি 5% প্রণোদনা পাবেন, মানে আপনার যা ট্যাক্স জরিমানা দিতে তো না, হতো উল্টো প্রণোদনা পাওয়া যাবে। এক্স্যাক্টলি আপনি আরো 5% ছাড় পাবেন। এটা এই বছরের নতুন এই বছরে inclusion। একেবারে এই প্রথম এসেছে, এই সরকারের কাছে অবশ্যই আমরা কৃতজ্ঞ যে এত চমৎকার একটা সিস্টেম এনেছে। তারপর অক্টোবর থেকে আপনি যদি ডিসেম্বরের মধ্যে দেন, তাহলে এতদিন যেভাবে আমরা রিটার্ন দিয়ে এসেছি, কোনো প্রণোদনাও নাই, কোনো জরিমানাও নাই, কোনো সমস্যা নাই। মানে অ্যাজ ইউজুয়াল As দেয়া usual, যাবে স্বাভাবিক। ডিসেম্বর পর্যন্ত আপনি ঠিকভাবে দিতে পারবেন। এর পরবর্তীতে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যদি দেন, তখন আপনাকে 2% জরিমানা দিতে হবে ট্যাক্সের উপর, অর 3,000 টাকা জরিমানা দিতে হবে, যেটা বেশি হয়, যেটা বেশি হয়। যেটা বেশি হয়। আর তারপরেও যদি আপনি সময় বের করতে না পারেন, তাহলে এপ্রিল থেকে আপনি জুন পর্যন্ত রিটার্ন দিতে পারবেন। সেই ক্ষেত্রে 5% আপনাকে এক্সট্রা দিতে হবে ট্যাক্সের, অর 5,000 টাকা, যেটা বেশি হয়। ওকে, তার মানে মিনিমাম 5,000 এখানে হ্যাঁ। দিতে হচ্ছে তখন জি। এডিশনাল, এডিশনাল এটা জরিমানা হিসেবে। এটা হচ্ছে একটা তার মানে এটা একদম বোঝাই গেল যে 4টা কোয়ার্টারে ভাগ করে দেওয়া হয়েছে। হ্যাঁ। ফার্স্ট কোয়ার্টারে দিতে পারলে 5% প্রণোদনা পাওয়া যাবে, সেকেন্ড কোয়ার্টারে 2%, থার্ড মানে সেকেন্ড third- কোয়ার্টারে হচ্ছে কিছু পাওয়া যাবে কোনো না, সমস্যা নেই। থার্ড কোয়ার্টারে গিয়ে 2% হচ্ছে 2% জরিমানা, Exactly. এবং লাস্ট কোয়ার্টার ফোর্থ কোয়ার্টারে গিয়ে 5% 5% জরিমানা হবে। এটা এড়ানোর জন্য এই ডেডলাইনগুলো মনে হয় আমাদের এই দর্শকদের ধরনের কোনো জানা সিস্টেম দরকার। আগে থেকে ছিল না, এটা খুবই চমৎকার একটা সিস্টেম হচ্ছে, এবং আরো মানে সামনে আগামী 5 বছরে কি হবে সেটারও একটা গাইডলাইন গভর্নমেন্ট এবার দিয়ে দিয়েছে। ওকে, আমরা যদি একটু জানার চেষ্টা করি, যেহেতু আপনারা এই মানুষদেরকে নিয়ে কাজ করেন যাদের ট্যাক্স পেমেন্টগুলোকে সহজীকরণ করে দেন, এক ধরনের সেবা দেন, কিভাবে প্রিপারেশন নিতে পারে এখন থেকেই? যদি কেউ চিন্তা করে যে না, আমি খুব আর্লি ফার্স্ট কোয়ার্টারই 5% প্রণোদনা নিয়ে আমি আমার ট্যাক্স রিটার্নটা জমা দিয়ে ফেলবো, মানে ব্যক্তি শ্রেণীর করদাতাদের কথা যদি বলি, জি, তাহলে তার এখনই কি করা উচিত? তার এখনই যেটা করা উচিত, এবার মানে এবারে সরকার আসলে অনেকগুলো সুবিধা তৈরি করে দিয়েছে। যেমন সঞ্চয়পত্রের জন্য আগে আমাদের সঞ্চয়পত্রের স্টেটমেন্টের জন্য অনেকদিন অপেক্ষা করতে হতো, ব্যাংকে গেলে দিত না বা সময় নিত, এরপরে ব্যাংকের স্টেটমেন্ট পেতে দেরি হতো। এবার যেটা হবে মানে যে ডকুমেন্টেশনের কথা বলছেন, যে ডকুমেন্টগুলো জমা দিতে হয় এক্স্যাক্টলি, রিটার্নের আগে সাথে। আমাদের রিটার্নের সাথে আমরা যখন ম্যানুয়াল দিতাম, তখন আমাদেরকে সঞ্চয়পত্রের স্টেটমেন্ট দিতে হতো, ব্যাংকের স্টেটমেন্ট দিতে হতো, স্যালারি স্টেটমেন্ট দিতে হতো, জমি জমা কেনা বেচার হিসাব থাকলে বা গাড়ি কেনা বেচার হিসাব থাকলে সেগুলোর পেপারস দিতে হতো। এখন তো আর পেপারসের কোনো ইস্যু নাই। এখন যেটা হবে, অটোমেটেড সিস্টেমে আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনি ব্যাংক থেকে ইনকাম আছে ওটা যদি আপনি সিলেক্ট করে দেন, তাহলে আপনার ব্যাংকের ইনফরমেশন অটোমেটিক আপনার ইয়াতে তার চলে মানে আমার আসবে, সিস্টেমে return-এ চলে অলরেডি আমার ব্যাংক অ্যাকাউন্টকে ইন্টিগ্রেট করা হয়ে গেছে। আসবে। হয়ে গেছে, জি। ওকে, এবং সঞ্চয়পত্রের ক্ষেত্রেও তাই। ইভেন আপনি বিআরটিএতে আমরা যে গাড়ির এআইটিটা দেই, ওটাও আপনি অটোমেটিকই পেয়ে যাবেন। এই যে বিষয়গুলো, এগুলো আসলে খুবই হেল্পফুল হচ্ছে আর কি আমাদের সাধারণ করদাতাদের জন্য। এখন আর খুব বেশি কাগজ গুছিয়ে রাখার কিছু নেই। যেটা গোছাতে হবে সেটা হচ্ছে কি, আপনি যদি উত্তরাধিকার সূত্রে কোনো জমি পেয়ে থাকেন, বাবা মা বা অন্য কেউ যদি আপনাকে মানে গত অর্থ দানপত্র বছর থেকে দলিলের এই মাধ্যমে- অর্থ বছরের মধ্যে যদি এডিশনালি কিছু থাকে যেটা রেকর্ডেড ছিল না, হ্যাঁ। সেটাকে লিংক করতে হবে। জি জি জি, তাহলে একটা জিনিস একটু এই সুযোগেই জানার চেষ্টা করি, সেটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে যখন আমরা ট্যাক্স দিতাম, আপনি বলছিলেন যে তার সাথে এটার পার্থক্য এখনো টু সাম এক্সটেন্ট কিছু এক্সেপশনাল কেসে ম্যানুয়াল পদ্ধতি এখনো চালু রয়েছে, হ্যাঁ, আছে। বাট সাধারণ মানুষের জন্য অনলাইন বাধ্যতামূলক। তাহলে ম্যানুয়াল পদ্ধতি এবং অনলাইনের মধ্যে পার্থক্যটা কি? মানে ম্যানুয়ালে ভোগান্তি বেশি নাকি অনলাইনে আপনার লাইফ ইজি হয়েছে? আসলে অনলাইন তো মানে প্রযুক্তির সাথে আমরা যতই আগাবো ততই আমাদের জীবন মানে আরামদায়ক হবে, এবং এটা সুবিধাজনক হবে সবার জন্য। স্বচ্ছতার বিষয়টাও খুবই ইজি হবে। তো আমি তো অবশ্যই ধরেন ম্যানুয়ালে প্রায় 12 বছর আমরা রিটার্ন, মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি বলি, আমি লাস্ট 12 বছর, তার আগে 12 বছর হচ্ছে কি আমি ম্যানুয়াল রিটার্ন সাবমিট করেছি ক্লায়েন্টদের। গত 2 বছর আমরা অনলাইন রিটার্ন দিচ্ছি। তো আমি তো অবশ্যই বলবো আমার অনলাইন রিটার্ন পছন্দ, কারণ আপনি ঘরে বসে রিটার্ন দিতে পারছেন, যে কোনো সময় রিটার্ন দিতে পারছেন, রাত 12টা রাত 3টা, এটা কোনো ঘটনা না, আপনি যে কোনো সময় আপনার রিটার্নটা দিতে পারছেন।
আপনাকে অ্যাকনোলেজমেন্ট স্লিপের জন্য আগের দিন জমা দিয়ে পরের দিন আনতে যেতে হচ্ছে সাথে সাথে জেনারেট হয়ে যায়। সার্টিফিকেটটার সাথে সাথে আপনি জেনারেট Right. করতে পারছেন। আপনি দেশের বাইরে যাবেন, সার্টিফিকেট লাগবে, আপনি যে কোনো সময় লগ ইন করে নিয়ে নিতে পারছেন, এবং এটা অটো জেনারেটেড সার্টিফিকেট বলে সিগনেচারের আর আলাদা করে কোনো দরকার প্রয়োজনই পড়ছে না। পড়ছে না। সো আমি আসলে অবশ্যই অনলাইন রিটার্নের পক্ষে। এখানে একটা প্রশ্ন করতে চাই যে ট্যাক্স আসলে তো সহজীকরণ করার জন্য চেষ্টা করছে সরকার, তার সঙ্গে এনবিআর। তো সেক্ষেত্রে এখনো আমরা দেখছি যে যে পদ্ধতিগুলো গ্রহণ করা হয়েছে সেই পদ্ধতির সঙ্গে সাধারণ মানুষ অনেক বেশি অভ্যস্ত না। আপনি বলছিলেন যে গত বছরও সেইভাবে অ্যাওয়ারনেস হয়নি, কিন্তু সরকারের নিশ্চয়ই এটা লক্ষ্য থাকবে যে সাধারণ মানুষ নিজের ট্যাক্স রিটার্ন নিজের বুঝ ব্যবস্থা হিসাবীকরণের মাধ্যমে নিজেই দিবে কারো সহযোগিতা ছাড়া। সেটা আসলে কতদূর এগুলো? আচ্ছা, এই বিষয়টাতে উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি আসলে যেটা বলবো যে আমাদের সাধারণ অভিজ্ঞতায় এনবিআর এর বিপক্ষেই যাবে কথাটা আসলে, এক অর্থে যে আমরা যখন আগে ম্যানুয়াল রিটার্ন দিতাম তখন আমরা যেই পেপারসগুলো সাথে করে দিতাম, এখন তো আর পেপারস লাগছে না সেই অর্থে অনলাইনের ক্ষেত্রে। তো কিছু ভুলের বিষয় তো থেকেই যায়। এখন ভুল করলে জরিমানা এনবিআর তুলতে পারে, যেটা আসলে গভর্নমেন্টের আরেকটা ইনকাম। সে কারণেই কিনা আমি জানি না পাবলিক অ্যাওয়ারনেস এনবিআর কেন করছে না, কিভাবে রিটার্ন রেডি করলে আপনি ভালো থাকবেন, আপনার ফাইলটা ভালো থাকবে, এই ধরনের অ্যাওয়ারনেস তৈরি করা হচ্ছে না কি কারণে আসলে মানে এটা আপনার কাছে পরিষ্কার না। পরিষ্কার কিন্তু না। সামনের দিকে তো আসলে অ্যাওয়ারনেস গুলো হবে বা হওয়া জরুরি। খুবই জরুরি, কারণ একটা ইনকাম ট্যাক্স রিটার্ন আপনার সারা বছর সারা জীবনের সম্পদের বিবরণী। আমরা অনুষ্ঠানের শেষের দিকে যেহেতু আছি, সাধারণ মানুষরা দেখছেন, অনেকেই হয়তো এই বিষয়গুলো নিয়ে ভয় থাকে, জড়তা থাকে, প্রশ্ন থাকে। তাদের জন্য আসলে কি বার্তা দিতে চান যে এই ট্যাক্স যেমন দরকার তার রিটার্ন সাবমিশনটাও কিভাবে তারা সহজীকরণভাবে করতে পারবে? আমার প্রাথমিক পরামর্শ হিসেবে থাকবে যে যখনই আমরা ফার্স্ট ফাইলটা দিব, প্রথম রিটার্নটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এখানে পূর্ববর্তী জীবনে সঞ্চয়ের বিষয়গুলো এখানে আসতে থাকে। তো প্রথম রিটার্নটা অবশ্যই কোনো প্রফেশনালের হেল্প নিয়ে করা উচিত। আর ইউটিউব বা এমনি রেগুলার ভিডিও দেখে অথবা নর্মাল যারা কম্পিউটারের দোকানে কাজ করে, ওরা যেটা করে যে আপনার কোনো সম্পদ দেখায় না, শুধুমাত্র জিরো রিটার্ন। খুবই প্রচলিত একটা শব্দ আমাদের ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে, যে জিরো রিটার্ন দিয়ে দিচ্ছে। তো এই ভুলগুলো না করা, আপনি যদি ভুল না করেন, আপনি যদি সঠিকভাবে আপনার সম্পদের হিসাব দেন, এনবিআর এর কোনোই ক্ষমতা নেই আপনার কাছ থেকে এক্সট্রা কোনো জরিমানা নেয়ার। না, এই এনবিআর এর তো আসলে জরিমানা নেওয়াটা কাজ না। হ্যাঁ, তারা রাষ্ট্রের প্রয়োজনে সকল ট্যাক্স পেয়ারের কাছ থেকে সঠিক ট্যাক্সটা আদায় করাটাই তাদের দায়িত্ব। সেটাই। আমি যদি সঠিক হিসাব দেই তাহলে এনবিআর কোনোদিনই আমার কাছ থেকে জরিমানা নেবে না। এনবিআর ফলে শুধু কোনো আমাদের ভয় পাওয়ার কোনোই ভয় আমার মনে পাওয়ার হয় যে আসলে কোনো কিছু দরকার নাই, নেই। শুধু আমাদেরকে আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক আশা করছি ধন্যবাদ। অনেক প্রশ্ন বাকি রয়েছে, কোনো সময়ের জন্য তোলা থাকলো, আমরা হয়তো অবশ্যই। তার উত্তর খোঁজার চেষ্টা করব। ধন্যবাদ। দর্শক, আমার দেশ কিন্তু চলে আসলে আমাদের কাছ থেকে, আমাদের অর্থ দিয়ে, এবং সেই অর্থের একটা বড় অংশের যোগান হয় কিন্তু ট্যাক্সের মাধ্যমে। সেটা ব্যক্তি শ্রেণীর হতে পারে, সেটা কোম্পানির ক্ষেত্রে হতে পারে, এবং আরও বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেই হতে পারে। আমরা সবাই এই সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়তে হলে নিজের ট্যাক্স হিসাব করে যথাসময়ে রাষ্ট্রের কাছে পৌঁছে দিতে হবে। সবাই ভালো থাকুন। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর অবশ্যই ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।